গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপ থেকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা আমরা শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা দেখেছিলাম ভূমিরূপকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি কি মনে আছে? ভেরি গুড। পর্বত, মালভূমি আর সমভূমি। গত ক্লাসে আমরা কেবলমাত্র পর্বত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মালভূমি এবং সমভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, বলো তো পর্বত কাকে বলে? বাহ, ভালো বলেছো। সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত শিলাময় যে ভূমিরূপ দ্বারা গঠিত অংশই হলো কিন্তু পর্বত। তাহলে পর্বত কত মিটারের উঁচু স্টুডেন্ট? 900 মিটারের কিন্তু বেশি উঁচু হতে হবে পর্বতকে, তাই তো? আচ্ছা, এই যে পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি হয় মূলত পৃথিবীর দুটি কাজের ফলে। সেই দুটি কাজ কি তোমাদের মনে আছে? ভেরি গুড। একটা পৃথিবীর ভেতরকার শক্তি, আরেকটি পৃথিবীর বাইরেকার শক্তি, তাই তো? আচ্ছা, বলো তো পৃথিবীর বাইরেকার শক্তিগুলো কি কি? বাহ, নদীর কাজ, হিমবাহের কাজ, বা বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোত, এগুলো কিন্তু সবই হলো পৃথিবীর বাইরের কাজ। আর পৃথিবীর অভ্যন্তরের কাজ কি? দেখো, আমরা কিন্তু পৃথিবীর উপরে অবস্থান করছি। পৃথিবী উপরটা ঠান্ডা শীতল হলেও পৃথিবীর অভ্যন্তরে কিন্তু এখনো যে ম্যাগমা, সেটা কিন্তু গরম এবং গ্যাসীয় অবস্থায় রয়েছে। এবং এর কারণে পৃথিবীর অভ্যন্তরভাগে কিন্তু একটি শক্তি কাজ করে। হঠাৎ ঘটে যাওয়া এমন দুটি শক্তির উদাহরণ তোমরা বলতে পারবে? আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। ভেরি গুড, খুব ভালো বললে। যে ভূমিকম্প আর অগ্ন্যুৎপাত, এগুলো দুটি হলো কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ যে কাজ, তার ফলে সৃষ্টি হওয়া আকস্মিক ঘটনা, তাই তো? আচ্ছা, এবারে বলো তো পর্বতকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত, তাই তো? আচ্ছা, তোমরা বলো তো যে ভঙ্গিল পর্বতের কয়েকটি উদাহরণ দাও। বাহ, হিমালয় পর্বত, আন্দিজ, রকি, আল্পস, এগুলো সব কিন্তু হলো ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বত কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক প্রাচীন ভঙ্গিল পর্বত, আর দুই নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি বলো? হিমালয়। ভেরি গুড। আচ্ছা, যদি বলে যে প্রাচীন ভঙ্গিল পর্বত? আরাবল্লী। বাহ, এই তো খুব ভালো তোমরা মুখস্থ করেছো। হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে স্তূপ পর্বত ভারতবর্ষ কিন্তু লক্ষ্য করা যায়। এরকম একটু উদাহরণ দাও স্তূপ পর্বতের। ভারতের সাতপুরা পর্বত, ইতালির ভোজ রয়েছে, এগুলো কিন্তু হলো স্তূপ পর্বতের উদাহরণ। আর আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয় স্টুডেন্ট? ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এসে সেই ঠান্ডা শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি করে, একেই তো আমরা বলি আগ্নেয় পর্বত, নাকি? আচ্ছা, কয়েকটি উদাহরণ বলো তো। জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, আর আফ্রিকার কিলিমাঞ্জারো হলেও কিন্তু এরকম আগ্নেয় পর্বতের উদাহরণ। তাহলে তোমরা কিন্তু পর্বত সম্পর্কে বিস্তারিত জেনেছো এবং খুব সুন্দর পড়া মুখস্থ করেছো। ভেরি গুড। এবারে আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। দেখবো সেখানে মালভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় এবং এর বিস্তার কিভাবে হয়েছে, বা সমভূমি অঞ্চলেও বা কেন পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যা এই সমভূমি অঞ্চলে বসবাস করে, সেই সব সম্পর্কে কিন্তু আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। তাহলে চলো প্রথমেই শুরু করি আমরা মালভূমি দিয়ে। মালভূমি, দেখো স্টুডেন্ট, তোমরা পর্বত পড়ার সময় জেনেছিলে পর্বত কিন্তু 900 মিটারের বেশি উঁচু হয়, তাই তো? এবং এই যে পর্বতের যে উপরিভাগ সেটা অসমতল হয়, তাই না? দেখো, এখানে রয়েছে পর্বতের মতো মালভূমি অত উঁচু নয়।
তাহলে পর্বতের উচ্চতা বেশি, মালভূমির কিন্তু উচ্চতা অনেকটাই কম। কিছু কিছু মালভূমির আবার খুব উঁচু হলেও পর্বতের উপরটা যেমন অসমতল বা তরঙ্গায়িত হয় বা খাড়া ঢালযুক্ত হয়, ঠিক তেমনই কিন্তু মালভূমির ক্ষেত্রে হয় না। এর উপরেরটা কিন্তু বেশিরভাগ সময় সমতল হয় এবং দেখতে অনেকটা কিন্তু টেবিলের মতো লাগে। দেখো তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে উপরের ভাগটা কিন্তু সমতল, তাই না? এবারে এইটুকু যে জিনিস আমরা পড়লাম সেখান থেকে কিন্তু মালভূমির কয়েকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। কি কি বৈশিষ্ট্য বলতে পারি? দেখো, বিস্তীর্ণ উচ্চভূমি এবং গড় উচ্চতা ৩০০ মিটারের বেশি হলে তাকে আমরা কি বলবো? মালভূমি। অপরদিকে পর্বত বলেছিলাম কত? ৯০০ মিটারের বেশি উঁচু হলে তাকে আমরা বলবো পর্বত। তাহলে ৩০০ থেকে ৬০০ মিটারের মধ্যে যদি উচ্চতা হয় তাকে আমরা বলবো কিন্তু মালভূমি। এটা ১ নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় কি? উপরটা মৃদু ঢেউ খেলানো। পর্বতে কেমন হয়? অসমতল, তরঙ্গায়িত বেশি হয়, কিন্তু এখানে সামান্য ঢেউ খেলানো থাকে এবং উপরের ভাগটা কিন্তু চ্যাপ্টা হয়। ঠিক আছে? ৩ নম্বর দেখো রয়েছে মালভূমির চারপাশটা খাড়া ঢালযুক্ত। মালভূমির উপরতলটা যখন সমতল হচ্ছে এবং তার চারপাশের যে স্ট্রাকচারটা বা গঠনটা সেটা কিন্তু খাড়া ঢালযুক্ত। দেখো এখানে ছবিটাতে দেখলে তোমরা বুঝতে পারবে উপরটা কিন্তু রয়েছে দেখো সমতল, তাই না? কিন্তু এর পাশে যে ঢালটা রয়েছে দেখো অত্যন্ত খাড়াই ঢাল। তাই বলা হচ্ছে যে মালভূমির চারপাশ কিন্তু খাড়া ঢালযুক্ত। ৪, অবস্থান অনুযায়ী মালভূমির প্রকৃতির উচ্চতা ও গঠন আলাদা আলাদা। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে যে বিভিন্ন রকম মালভূমি রয়েছে সেগুলো কিন্তু সব একই রকম নয়। তাদের গঠন বা তাদের উচ্চতা অনুযায়ী কিন্তু তারা তাদের নিজেদের থেকে বৈশিষ্ট্যে আলাদা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব মালভূমি কাকে বলে। তাহলে মালভূমি কাকে বলে? আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, সেই উঁচুটা কত? ৩০০ মিটারে কিন্তু বেশি হবে। ঠিক আছে? তাহলে কি বলবে? যে আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, বিস্তীর্ণ, যার চারিদিকে ঢাল আছে, এরকম ভূমিরূপ হলো মালভূমি। তাই তো? আচ্ছা, এরকম মালভূমি কোথায় কোথায় দেখা যায় চলো দেখে নিই। স্থলভাগের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু রয়েছে মালভূমি। এশিয়া মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু বড় বড় মালভূমি অবস্থান করছে। তাহলে কি বলছে? বলছে যে বেশিরভাগ যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের অংশ কিন্তু রয়েছে মালভূমি। বিশেষ করে এশিয়া মহাদেশ, আফ্রিকা, অস্ট্রেলিয়ার যে অংশগুলো, এর যে বেশিরভাগ অংশটাই কিন্তু মালভূমি রয়েছে। ঠিক আছে? মনে রাখবে এটা। এবারে তোমাদের কিন্তু একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে মালভূমির উপরটা টেবিলের মতো, তাই না? বলেছিলাম তো। এই কারণে মালভূমিকে কিন্তু বলা হয় টেবিল ল্যান্ড। কেন বলা হয় সেটা আমাদের জানতে হবে, তাই তো? দেখো, মালভূমি অনেকটা তোমার যে বড় যে টেবিল রয়েছে সেই টেবিলের মতো, তাই না? উপরে টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো কিন্তু টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া। এই জন্যে এরকম মালভূমিকে দেখতে মালভূমিকে কি বলা হয়? টেবিল ল্যান্ড। তাহলে এই যে দেখছো তোমার পড়ার বই টেবিলের মতো, যার উপরে তুমি বই রেখে পড়ছো, কিন্তু টেবিলে যে চারটে পায়া রয়েছে সেটা কি অত্যন্ত ঢাল না? তাহলে ঠিক এরকমই কিন্তু মালভূমি দেখতে হয়। তাই এই মালভূমিকে কিন্তু আরেক নামে ডাকা হয়, সেটা কিন্তু হলো টেবিল ল্যান্ড। তোমরা পরীক্ষার জন্য কিন্তু এই টেবিল ল্যান্ড সম্পর্কে খুব ভালো করে পড়বে। এটি কিন্তু পরীক্ষায় খুবই আসে। তাহলে আমাকে বলো যে মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত? ৩০০ মিটারের বেশি, তাই তো? আচ্ছা, এরপরে আমরা স্টুডেন্ট মালভূমিকে যে শ্রেণীবিভাগ রয়েছে, অর্থাৎ মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে জানবো। দেখো, উৎপত্তি অনুযায়ী মালভূমিকে ৩টি প্রধান ভাগে ভাগ করা হয়। তবে এর বাইরেও আরো কিন্তু অনেক প্রকার মালভূমি রয়েছে। তোমাদের যে সপ্তম শ্রেণীর বইতে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু ৪ প্রকার মালভূমির কথা আলোচনা হয়েছে। ঠিক আছে? সেই ৪ প্রকার যে মালভূমি রয়েছে সেই ৪ প্রকার মালভূমি নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে কি বলছে? যে প্রধানত ৪ প্রকার মালভূমি লক্ষ্য করা যায়, সেটি তোমাদের সিলেবাস অনুযায়ী। এছাড়াও কিন্তু এর বাইরে কিন্তু আরো অনেক প্রকার মালভূমি পৃথিবীতে রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী যে ৪টি মালভূমি রয়েছে সেগুলি কি কি? দেখো, ১ নম্বর পর্বত বেষ্টিত মালভূমি।
অর্থাৎ পর্বত কিন্তু মালভূমিকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। চারিদিকে মালভূমি রয়েছে এবং মাঝখানে রয়েছে পর্বত, সেটাকে বলছে পর্বত বেষ্টিত মালভূমি। তারপরে রয়েছে দেখো মহাদেশীয় মালভূমি। মহাদেশের একটি বিরাট বড় অংশ এই মালভূমির অন্তর্গত, তাই একে বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। এরপরে রয়েছে দেখো 3 নম্বর লাভা গঠিত মালভূমি। আচ্ছা, তোমরা বলো তো লাভা কাকে বলে? মনে আছে তোমাদের? লাভা গঠিত মালভূমি জানার আগে আমাদের জানতে হবে লাভাটা কি। বলো। ভেরি গুড, খুব ভালো বললে। যে পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমা রয়েছে সেটি ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে যখন পৃথিবীর বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে শক্ত হয়, তখন তাকে আমরা বলবো কি? লাভা, তাই তো? আর ম্যাগমা কি? যেটি কিন্তু ভূ অভ্যন্তরের মধ্যেই কিন্তু গলিত অবস্থা রয়েছে, সেটা ম্যাগমা। আর এই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে তখন তাকে আমরা বলবো কিন্তু লাভা। এরকম লাভা বাইরে বেরিয়ে এসে কিন্তু মালভূমির সৃষ্টি করেছে। তাই 3 নম্বর দেখো রয়েছে লাভা গঠিত মালভূমি। ব্যবিচ্ছিন্ন মালভূমি। এই ব্যবিচ্ছিন্ন মালভূমি তোমাদের বইতে 4 নম্বর পয়েন্ট রয়েছে। সেই 4 নম্বর পয়েন্ট রয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। এটি কি? নদী দ্বারা কিন্তু এই মালভূমি অঞ্চল বিচ্ছিন্ন হয়েছে, তাই এনাকে বলা হয় ব্যবিচ্ছিন্ন মালভূমি। এবারে আমরা এই যে মালভূমির প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদের 4টি অংশ আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, এই মালভূমি পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়, মহাদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে বা কোথায় দেখা যায়, লাভাগঠিত মালভূমি কোথায় সৃষ্টি হয়েছে বা কিভাবে দেখা যায়, এই যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা দেখে নেই 1 নম্বর পয়েন্ট, পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে। 1 নম্বর দেখো পর্বত বেষ্টিত মালভূমি। যে সকল মালভূমির প্রায় চারিদিকে পর্বত দ্বারা ঘেরা তাকে আমরা কি বলবো? পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে তোমরা ছবিটা লক্ষ্য করো, এটি হলো কিন্তু মালভূমি, এই অংশটা। দেখো এর চারিদিকে রয়েছে কিন্তু সুউচ্চ পর্বত, তাই না? তাহলে এই যে পর্বত দ্বারা চারিদিকে ঘেরার অংশটা, মাঝখানের যে অংশটা, মাঝখানে যে সমতল নিচু অংশটা, তাকে আমরা কি বলবো? পর্বতবেষ্টিত মালভূমি অঞ্চল। এই পর্বতবেষ্টিত মালভূমি অঞ্চলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো 1 নম্বর রয়েছে এই মালভূমিগুলি খুব উঁচু এবং চারিদিক নবীন ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা। তাহলে এই যে পর্বতবেষ্টিত মালভূমিগুলো সেগুলো কিন্তু নবীন ভঙ্গিল পর্বতমালা দ্বারা ঘেরা। তাহলে আমাদের এশিয়া মহাদেশে কিন্তু রয়েছে নবীন ভঙ্গিল পর্বতমালা। কি কি বলতো? হিমালয় রয়েছে, তাই না? তাহলে এই হিমালয় কিন্তু যে অংশটা রয়েছে হিমালয়, সেই হিমালয়ের কিছু কিছু অংশে দেখবে চারিদিকে পর্বত রয়েছে, মাঝখানে কিন্তু রয়েছে মালভূমি অঞ্চল। আমাদের এশিয়া মহাদেশের হিমালয়তেই এটা লক্ষ্য করা যায়। পৃথিবীর অন্যান্য জায়গায়ও কিন্তু এই অঞ্চলগুলি বা এরকম মালভূমি লক্ষ্য করা যায়। 2 নম্বর কি? ভূত্বকের দুর্বল স্থানে পাত সীমানা অঞ্চলে মালভূমিগুলি তৈরি হয়েছে। তাহলে যেখানে পাত সীমানা রয়েছে, দুটি পাত পরস্পরের কাছে আসছে বা দূরে যাচ্ছে। তোমাদের বলেছিলাম আমি যে পৃথিবীর অভ্যন্তরভাগে অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তরের উপরে কিন্তু কয়েকটি পাত রয়েছে ছোট বড়, বলেছিলাম তো? তাহলে এই যে পাতগুলো, এই পাতগুলো কিন্তু সর্বদা চলমান, তাই তো? ফলে এই যে পাত সীমানায় এই দুটি পাতের যে সীমানা রয়েছে, সেই সীমানার যে দুর্বল স্থান রয়েছে সেখানে কিন্তু এই ধরনের মালভূমি লক্ষ্য করা যায়। 3, মালভূমিগুলির বেশিরভাগ অংশ পাললিক শিলাস্তর দিয়ে গঠিত। যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল তখন আমি তোমাদের বলেছিলাম স্টুডেন্ট যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল বা হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে কিন্তু ভঙ্গিল পর্বতের এই একই কায়দায়। হুম। সেখানে আগে টেথিস সাগর বলে একটা সাগর ছিল, সেই সাগরের পলিস্তর ধীরে ধীরে জমা হয়েছিল এবং দুটি পাতের প্রবল চাপে যে মাঝখানের পলিস্তর সেটি কিন্তু ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। তাহলে একটু আগে যখন তোমাদের আমি বললাম যে পাত সীমানার অঞ্চলে এবং ভঙ্গিল পর্বতের যে অংশ, সেই অংশের চারিদিকেই কিন্তু যে পাললিক শিলাস্তর, সেই পাললিক শিলাস্তরেই কিন্তু একমাত্র পর্বতবেষ্টিত মালভূমি লক্ষ্য করা যায়। ঠিক আছে? এবারে যদি আমি বলি উদাহরণ কি, এতক্ষণে আমি তোমাদের সাথে উদাহরণ দিয়েই তোমাদের বোঝাচ্ছিলাম। কি উদাহরণ? ভারতের উত্তরে হিমালয় এবং কুইনলুন পর্বতের মাঝে কিন্তু রয়েছে তিব্বত মালভূমি। তোমরা খুব ভালো করে পড়বে এটা, যে তিব্বত মালভূমি হলো পৃথিবীর সব থেকে বড়
পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে পৃথিবীর সব থেকে বড় বা পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে কিন্তু তিব্বত মালভূমি। আর এটা তোমরা মনে রাখবে যে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। সব থেকে উঁচুতে রয়েছে কিন্তু পামির মালভূমি, যার আহ, অপর নাম কিন্তু রয়েছে পৃথিবীর ছাদ। কারণ অনেকটা উঁচুতে কিন্তু এই পামির মালভূমি অবস্থান করছে, যার কারণে পৃথিবীর ছাদ বলা হয় এই পামির মালভূমিকে। আর আয়তনে বড় কিন্তু সব থেকে তিব্বত মালভূমি। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর রয়েছে মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমিটা কি? সমগ্র মহাদেশ বা মহাদেশের বেশ কিছু অংশ যখন হঠাৎ খাড়া হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের বেশি উপরে উঠে আসে এবং উপরিভাগের উচ্চতার তারতম্যের কম থাকে, তখন তাকে আমরা কি বলবো? মহাদেশীয় মালভূমি। অর্থাৎ ভূ আলোড়নের ফলে পৃথিবীর ভূ অভ্যন্তরে যে আলোড়ন হয়, তার ফলে হঠাৎ করে যদি মহাদেশের কোনোটা অংশ বা মহাদেশের সমগ্র অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারে উপরে উঠে যায় এবং এর উপরিভাগটা কিন্তু তারতম্য খুব কম থাকবে, অর্থাৎ সমতল থাকবে, তখন তাকে আমরা কি বলবো? মহাদেশীয় মালভূমি। উদাহরণ কি? দেখো, এইরকম যে মহাদেশীয় মালভূমি দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে। তাহলে তোমরা মনে রাখবে যে মহাদেশীয় মালভূমি কোথায় কোথায় লক্ষ্য করা যায়? দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, সেই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মহাদেশীয় মালভূমি লক্ষ্য করা যায়। 2 নম্বর। এরপরে দেখো রয়েছে 3 নম্বর লাভা গঠিত মালভূমি। কাকে বলে আগে জেনে নেই আমরা। দেখো, অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে এবং বিরাট মালভূমি সৃষ্টি করে। তাহলে এই যে ম্যাগমা ভূঅভ্যন্তরের মধ্যে রয়েছে, সেটি যখন পৃথিবীর কোনো দুর্বল স্থান বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সেটি তরল যখন ম্যাগমাটা লাভারূপে পৃথিবীর উপরে আসে, তখন সেটা তরল অবস্থায় থাকে। সেই তরলটা কিন্তু বহুদূর গড়িয়ে যায় এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে পৃথিবীর উপরে সেটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয় এবং জমাট বাঁধে, তাই তো? তাহলে এরকম মালভূমিকে আমরা কি বলবো? লাভা গঠিত মালভূমি। আচ্ছা, দেখো, লাভা গঠিত মালভূমির কিছু বৈশিষ্ট্য। মালভূমিগুলি লাভা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আগে বললাম, ম্যাগমা কিন্তু বাইরে বেশিয়ে লাভা দিনের পর দিন সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হওয়ার পরেই কিন্তু এরকম মালভূমির সৃষ্টি হয়। তোমরা ছবিটা দেখো, এটি হলো অগ্নুৎপাতের জ্বালামুখ, অর্থাৎ অগ্নুৎপাতটা যেখান থেকে হচ্ছে। দেখো, এখান থেকে অগ্নুৎপাত হওয়ার পর এটি কিন্তু ধীরে ধীরে বয়ে আসছে, তাই না? এই উত্তপ্ত গরল পদার্থটা গড়িয়ে গড়িয়ে আসছে, গড়িয়ে গড়িয়ে আসার পর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসছে, আসার পর কিন্তু এটা ঠান্ডা হয়ে এই লাভা গঠিত সমভূমি সৃষ্টি করছে। এরপরে দেখো রয়েছে 2 নম্বর, মালভূমির উপরের অংশ চ্যাপ্টা প্রকৃতির। তাহলে মালভূমির উপরের অংশটা কেমন হবে? চ্যাপ্টা প্রকৃতির। টেবিল ল্যান্ডের কথা তোমরা শুনেছো আগে, তেমনই কিন্তু এটির আকৃতি হবে। 3 নম্বর কি? অসম ক্ষয়কাজের ফলে সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লাভা গঠিত মালভূমিতে কিন্তু সিঁড়ি বা ধাপের ধাপের মতো কিন্তু স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। সেটা কেন হয়েছে? অসম ক্ষয়কাজের ফলেই কিন্তু এই সিঁড়ি বা ধাপের সৃষ্টি হয়েছে। এবারে যদি আমি বলি তোমাদের উদাহরণ, উদাহরণ আমাদের ভারতবর্ষেই রয়েছে। ভারতবর্ষের দাক্ষিণাত্য মালভূমি, তোমরা সকলেই নাম শুনেছ। দাক্ষিণাত্য মালভূমি ভারতবর্ষের দক্ষিণ দিকে অবস্থান করছে যে মালভূমি অঞ্চলটা, সেটি হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি। আর কি রয়েছে? মানব মালভূমি। এরকম লাভা গঠিত মালভূমির উদাহরণ। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির উদাহরণ। তাহলে আমাকে বলো তোমরা যে লাভা গঠিত মালভূমি কাকে বলে? ভেরি গুড। অগ্নুৎপাতের সময় গরম লাভা বাইরে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি অঞ্চল সৃষ্টি করে, একেই কি বলা হয়? লাভা গঠিত মালভূমি। আচ্ছা, উদাহরণ কি লাভা গঠিত মালভূমির? ভেরি গুড। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মানব মালভূমি, এগুলো কিন্তু সবই লাভা গঠিত মালভূমির উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমি।
ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলবো? নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমি। নদী উপত্যকাটা কি মনে আছে তোমাদের? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে পথে বয়ে চলে সেটাই তো নদী উপত্যকা। এবং এই নদী উপত্যকার দ্বারা কিন্তু দুটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। হুম, সেই অংশটাকে আমরা কি বলছি? ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা, ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ কি? ভারতের দাক্ষিণাত্য মালভূমিও কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আবার মালব মালভূমিও কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? তোমরা সকলে ছোটনাগপুর মালভূমির কথা কিন্তু শুনেছো। শুনেছো ছোটনাগপুর মালভূমি? এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল কিন্তু এই ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। কেন বলা হয় জানো? ভেরি গুড। প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। কয়লা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, আকরিক লোহা, এগুলো কিন্তু এই ছোটনাগপুর মালভূমি যে অঞ্চল সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই একে কি বলা হয়? ভারতের খনিজ ভান্ডার। তাহলে তোমরা উদাহরণ হিসেবে কি মনে রাখবে? মনে রাখবে যে ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল। আচ্ছা, এবারে ব্যবচ্ছিন্ন মালভূমির কয়েকটি বৈশিষ্ট্য দেখো। মূল মালভূমিটি নদীর উপত্যকা দ্বারা ব্যবিচ্ছিন্ন, অর্থাৎ একটা মূল মালভূমি ছিল, সেটি কিন্তু নদী দ্বারা কিন্তু আলাদা হয়ে গেছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। 2 নম্বর, এই মালভূমির উপর দিয়ে প্রবাহিত নদীগুলি উপত্যকা কম চওড়া হয়, অর্থাৎ এই যে ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হলো, তার প্রতি যে নদীটা বয়ে যাচ্ছে তার যে উপত্যকা অর্থাৎ দুপাশের যে অংশ সেটা কিন্তু খুবই চওড়া কম হয়। 3 নম্বর কি বলছে? এই যে তো মালভূমি প্রায় একই উচ্চতা বিশিষ্ট, বিশেষ করে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখবে অঞ্চলের যে গড় উচ্চতা সেটা কিন্তু প্রায় একই রকম। তাহলে কি বলবে তোমরা? যে ব্যবচ্ছিন্ন মালভূমির যে গড় উচ্চতা প্রায় কিন্তু একই রকম। আর উদাহরণ হবে ভারতের ছোটনাগপুর মালভূমি। তাহলে আমরা কিন্তু মালভূমি সম্পর্কে অবগত হলাম, তাই তো? আচ্ছা, মালভূমি আমাদের জীবনে কি প্রভাব ফেলে তোমরা বলতে পারবে? এই আলোচনার মাধ্যমে তোমাদের মাথায় কি আসছে যে মালভূমি আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে? ভেরি গুড, খুব ভালো বলেছো। যে মালভূমিতেই কিন্তু সব থেকে বেশি খনিজ সম্পদ বা খনিজ পদার্থ কিন্তু বেশি রয়েছে, তাই না? সেটি কয়লা হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, বক্সাইট, লৌহ আকরিক, গ্রানাইট, এইগুলো কিন্তু বেশিরভাগ সব মালভূমি অঞ্চলে পাওয়া যায়। তাহলে এই মালভূমি অঞ্চলে কিন্তু অনেক মানুষ এই সমস্ত কাজের মাধ্যমে উত্তোলনের মাধ্যমে, অর্থাৎ এই যে কয়লা উত্তোলন, ম্যাঙ্গানিজ উত্তোলনের মাধ্যমে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে, তাই তো? তাদের যে উপার্জনের মূল আহ, যে আয় বা উপার্জনের যে সোর্স যেটা বলে সেটা কিন্তু হলো এই খনিজ সম্পদ। এছাড়া মালভূমিতে কিন্তু আমরা বেড়াতে যাই, ছোট ছোট ঝর্ণা, আমাদের যে অবসর সময় আমরা যাই তো ভারতের ছোটনাগপুর মালভূমি। এছাড়া ভারতবর্ষের আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতবর্ষের মধ্যে সেই পশ্চিমবঙ্গ রাজ্যতে কিন্তু অনেক এরকম মালভূমি অঞ্চল রয়েছে। তোমরা আমাকে বলতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে আহ, মালভূমি অঞ্চলের অন্তর্গত? ভেরি গুড, পুরুলিয়া কিন্তু পুরোটাই মালভূমি অঞ্চল, তাই না? এছাড়া পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, তারপরে বীরভূম বাঁকুড়ারও পূর্বাংশ কিছুটা কিন্তু মালভূমির উদাহরণ, তাই তো? দেখবে এরকম ভাবে তোমরা একটা নাম শুনেছো শহরের, যে ঝাড়খণ্ড শহর, নাম শুনেছো? এই ঝাড়খণ্ড যে রাজ্যটা রয়েছে এর মধ্যে রয়েছে রাঁচি শহর রয়েছে, আরো জামশেদপুর শহর রয়েছে, তাই না? এই ঝাড়খণ্ড যে রাজ্যটা সেটিও কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু মালভূমির উপরে অবস্থান করছে। তাহলে এইখানকার যে মানুষের মূল আয়ের উৎস কি? বিভিন্ন কয়লা খনি, ম্যাঙ্গানিজ। তোমরা একটা কথা মাথায় রাখবে যে মালভূমি অঞ্চলে কিন্তু কৃষিকাজ খুব একটা ভালো হয় না। পার্বত্য অঞ্চলে যেমন ভালো হয় না, মালভূমি অঞ্চলেও কিন্তু কৃষিকাজটা খুব একটা ভালো হয় না। কৃষিকাজ সব থেকে বেশি ভালো হয় সমভূমি অঞ্চলে, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমাদের যে ৩ নম্বর রয়েছে, ভূমিরূপের যে ৩ নম্বর পার্টটা, সেটি কি? ১ নম্বর হলো পর্বত, ২ নম্বর হলো মালভূমি। তাহলে ৩ নম্বর পার্টটা কি? সেটি কিন্তু হলো সমভূমি। এবার আমরা সমভূমি সম্পর্কে আলোচনা করব। সমভূমি। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু সকলেই সমভূমি সম্পর্কে কম বেশি অবগত বা কম বেশি কিন্তু আমরা জানি, তাই না? কারণ আমরা কিন্তু সকলেই প্রায় সমভূমি অঞ্চলে থাকি, তাই তো? যেখানে ভূমিরূপটা কিন্তু সমতল, উঁচু নিচু পাহাড় কিন্তু এখানে লক্ষ্য করা যায় না। তাহলে অল্প কথায় সমভূমি বলতে আমরা কি বুঝবো? যে সুবিস্তৃত ও মৃদু ঢালযুক্ত সমতল ভূমিকে আমরা কি বলবো? সমভূমি। এবারে এই সমভূমির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি কি? দেখো, সমভূমির গড় উচ্চতা কিন্তু ৩০০ মিটারের কম হবে। দেখো, ৩০০ মিটারের বেশি হলে তাকে আমরা কি বলবো? মালভূমি অঞ্চল। তাহলে ৩০০ মিটারের কম হলে তাকে আমরা বলবো কিন্তু সমভূমি অঞ্চল, এবং এটি সমুদ্র তলের নিকটে উপস্থিত বা অবস্থান করে। সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু এর উচ্চতা বেশি হয় না, এবং সেটি ৩০০ মিটারের মধ্যে হতে হবে। ২ নম্বর কি? সমভূমির উপরিভাগ প্রায় সমতল বা অধিমৃদু ঢালযুক্ত। তাহলে সমভূমির যে উপরিভাগটা, বেশিরভাগ অংশটাই কিন্তু সমতল, বা কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সেটা দেখতে পাই অতি মৃদু ঢালযুক্ত। নাম্বার ৩, বিশাল অঞ্চল জুড়ে কিন্তু সমভূমি গড়ে ওঠে। নাম্বার ৪, বেশিরভাগ সমভূমি পলি মাটি দিয়ে কিন্তু গঠিত। নদী গঠিত যে পলি মাটি, সেই নদী পলি মাটি কিন্তু দিয়েই এই সমভূমি অঞ্চল গঠিত হয়। তার ফলে দেখো, তোমরা ছবিতে বুঝতেই পারছো, সমভূমি অঞ্চলে মাটি কিন্তু সমতল, এবং এই পলি দ্বারা গঠিত হওয়ায় এখানে কিন্তু চাষবাস বিশেষ করে খুবই ভালো হয়, যেটি মালভূমি এবং পর্বতে ভালো হয় না। বিশেষ করে ধান, গম, পাট, বিভিন্ন শাকসবজি কিন্তু এই সমভূমি অঞ্চলে সব থেকে বেশি উৎপন্ন হয়। ঠিক এই কারণেই কিন্তু সমভূমিতে পৃথিবীর সব থেকে যে বেশি জনসংখ্যা, সেটি কিন্তু সমভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো এক নজরে সমভূমি। কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিভাগ হলো কিন্তু সমভূমি, এটা তোমরা আগেই জেনেছো। ২ নম্বর কি? দেখো, কোথায় কোথায় দেখা যায় এই সমভূমি? পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশেই কিন্তু বিস্তীর্ণ সমভূমি অঞ্চল আছে। আমাদের এশিয়া মহাদেশ রয়েছে, সেই এশিয়া মহাদেশের গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীলনদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস প্রভৃতি কিন্তু বিখ্যাত সমভূমি অঞ্চলের উদাহরণ। আমাদের এশিয়া মহাদেশের যে গাঙ্গেয় সমভূমি, অর্থাৎ গঙ্গা নদীর যে অববাহিকা অঞ্চল, সেখানে কিন্তু পৃথিবীর একটি অন্যতম সমভূমি অঞ্চলে পরিণত হয়েছে, কারণ এখানে কিন্তু অসংখ্য মানুষ বসবাস করে এই সমভূমি অঞ্চলে। এছাড়া নীলনদ, তোমরা অনেকেই নাম শুনেছো, যে নীলনদ কিন্তু হলো পৃথিবীর দীর্ঘতম নদী, তাই না? সেই দীর্ঘতম নদীর অববাহিকায় কিন্তু সমভূমি গড়ে উঠেছে। বিশেষ করে নদীর তার নিম্ন প্রবাহে কিন্তু যেখানে ভূমির ঢাল কম, সেখানেই কিন্তু এই অববাহিকাগুলো গড়ে ওঠে। এছাড়া উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাসও কিন্তু সমভূমি অঞ্চলের উদাহরণ। নাম্বার ৩ লেখা রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না এই সমভূমি। অর্থাৎ সমুদ্রের জলস্তর যেটা রয়েছে, তার থেকে কিন্তু বেশি উঁচু এই সমভূমি হয় না। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। এই কারণে এই উর্বর সমতল ভূমিতে সব থেকে বেশি মানুষ বসবাস করে। এবারে সমভূমির শ্রেণীবিভাগ। অন্যান্য ভূমিরূপের মতো ভূ অভ্যন্তরের আলোড়ন, ক্ষয় বা সঞ্চয় কাজের ফলেই কিন্তু সমভূমির সৃষ্টি হয়। তবে সমভূমির উৎপত্তির ক্ষেত্রে সঞ্চয়ের প্রাধান্য কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তাহলে সমভূমির সৃষ্টির ক্ষেত্রে ক্ষয়কাজ যেমন কাজ করে, ভূ আলোড়ন যেমন কাজ করে, তেমনি সঞ্চয় কাজও কিন্তু কাজ করে। বিশেষ করে এই যে সমভূমি অঞ্চল, সেটি কিন্তু সঞ্চয় কাজের প্রাধান্যই বেশি। অর্থাৎ সঞ্চয় কাজের ফলেই কিন্তু সমতল ভূমিভাগগুলো গড়ে ওঠে। পৃথিবীর ভিতরকার শক্তি এবং বাইরের যে প্রাকৃতিক শক্তি রয়েছে, এই দু ধরনের শক্তির ফলেই কিন্তু এরকম সমভূমির সৃষ্টি হয়। তোমাদের যে বই রয়েছে, সপ্তম শ্রেণীর বই, সেই বইতে কিন্তু রয়েছে ৩টে সমভূমির কথা। এছাড়া পৃথিবীতে কিন্তু আরো অনেক সমভূমি লক্ষ্য করা যায়। কি কি রয়েছে তোমাদের বইতে? পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি, আর হচ্ছে লোয়েস সমভূমি। দেখো, নদীর পলি দ্বারা কিন্তু সমভূমিটা গড়ে উঠেছে, তাই না? আর এটি হলো লাভা সমভূমি।
লাভা দ্বারা গড়ে উঠেছে। ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এসে লাভা রূপে কিন্তু জমা হয়ে সমভূমির সৃষ্টি করেছে। আর রয়েছে দেখো লোয়ের সমভূমি। মরুভূমির বালি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়েই কিন্তু এরকম লোয়ের সমভূমির সৃষ্টি করে। প্রথমে আমরা দেখে নেব পলিগঠিত সমভূমি সম্পর্কে। দেখো, পলিগঠিত সমভূমি হচ্ছে নদী বা জলাধারের মাধ্যমে উচ্চভূমি ক্ষয় হয়ে সৃষ্টি পলি অন্য স্থানে সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি সৃষ্টি হয়। তোমরা যখন নদী চ্যাপ্টারটা পড়েছিলে তখন কিন্তু দেখেছিলে নদীর তিনটি কাজ রয়েছে, তাই না? উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ। এবং নদী কিন্তু উচ্চ প্রবাহে ক্ষয় কাজ করে সেই যে নুড়ি কাকর বালিগুলো নিম্ন প্রবাহে বয়ে নিয়ে আসে এবং সঞ্চিত হয় নিম্ন প্রবাহে, তাই না? এই যে নিম্ন প্রবাহে সঞ্চিত হচ্ছে, এই সঞ্চিত হয়েই কিন্তু এই মালভূমি এই সমভূমিগুলো কিন্তু গঠন হচ্ছে। সমভূমির বৈশিষ্ট্য কি? প্রায় প্রতি বছর নতুন পলি সঞ্চয় ঘটে। 2, এখানে নদী এঁকে বেঁকে প্রভাবিত হয়। যেহেতু নদীর গতি খুব কম, তাই নদী কিন্তু এখানে এঁকে বেঁকে প্রভাবিত হয়। অত্যন্ত উর্বর হচ্ছে এই পলিগঠিত সমভূমি। এই যে তোমাদের একটু আগেই আমি বললাম, পৃথিবীর সব থেকে বেশি ধান, গম, পাট, নানা রকম শাকসবজি কিন্তু সব থেকে বেশি এই সমভূমিতে তৈরি হয়। উদাহরণ যদি বলি, ভারতবর্ষের কিন্তু এরকম সমভূমি রয়েছে। সেটি হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চল। এবং এই যে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল বললাম, এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল। দেখো, এখানে একটা ভারতের ছবি রয়েছে। এই অংশটা কিন্তু হলো সিন্ধু গঙ্গার ব্রহ্মপুত্র নদীর সমভূমি অঞ্চল। এদের অববাহিকায় কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমি সৃষ্টি করেছে। অসংখ্য মানুষ কিন্তু এই সমভূমি অঞ্চলে বসবাস করে। ঠিক আছে? তোমরা মনে রাখবে এটা, যে পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল যদি বলে তাহলে বলবে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের যে অববাহিকা সমভূমি, সেই সমভূমি অঞ্চল। আচ্ছা, এরপরে দেখবো আমরা 2 নম্বর লাভা সমভূমি। লাভা সমভূমিটা কি? দেখো, ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে বিরাট অঞ্চল জুড়ে যখন ছড়িয়ে পড়বে, ঠান্ডা এবং কঠিন হয়ে জমাট বেঁধে কিন্তু লাভা সমভূমি সৃষ্টি হবে। তাহলে আমরা কিন্তু আগেই জেনেছিলাম, কি জেনেছিলাম, যে মালভূমি সৃষ্টির সময় কিন্তু লাভা জমাট বেঁধে মালভূমি সৃষ্টি হয়। এটি কিন্তু আরো এটি কিন্তু আরো নিচু হয়, মালভূমির থেকে 300 মিটারের কম হবে, তখনই তো সমভূমি হবে। তাহলে এই যে ম্যাগমা পৃথিবীর বাইরে ভূ অভ্যন্তরে যে ফাটল দিয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলের সংস্পর্শে ঠান্ডা হচ্ছে এবং কঠিন হয়ে জমাট বেঁধে যে স্তরের সৃষ্টি করছে, তাকে আমরা কি বলবো? লাভা সমভূমি। উদাহরণ কি? আইসল্যান্ডে কিন্তু এই ধরনের লাভা সমভূমি লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 3 নম্বর লোয়ের সমভূমি। লোয়েস সমভূমি কাকে বলে? মরুভূমির সূক্ষ্ম পলীয় বালিকণা হলো লোয়েস। লোয়েস কাকে বলে সেটা জানতে হবে আগে আমাদের। মরুভূমির যে সূক্ষ্ম পলি ও বালি রয়েছে সেটিকে আমরা বলবো লোয়েস। এই পদার্থ দিনের পর দিন মরুভূমি থেকে যখন উড়ে গিয়ে অন্য কোথাও সঞ্চিত হবে, তখন তাকে আমরা কি বলবো? লোয়েস সমভূমি। ঠিক আছে? তাহলে মরুভূমি অঞ্চলে জানো তোমরা সকলেই বালির আধিক্য বেশি। তাহলে এই বালি যখন বায়ুমণ্ডলের দ্বারা প্রচন্ড জোরে হাওয়া হবে, তখন বালি কিন্তু উড়ে গিয়ে এক স্থান থেকে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হবে এবং সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? লোয়েস সমভূমি। তাহলে এরকম লোয়েস সমভূমি পৃথিবীর কোথায় কোথায় লক্ষ্য করা যায়? দেখো, চীনের হুয়াংহো অববাহিকায় গোবি মরুভূমি থেকে লোয়েস উড়ে এসে কিন্তু লোয়েস সমভূমি গঠন করেছে। দেখো, এইটি হচ্ছে চীনের লোয়েস সমভূমি। এখানে রয়েছে দেখো গোবি মরুভূমি রয়েছে। এই গোবি মরুভূমি থেকে কিন্তু বালি সমানে এই দিকে উড়ে আসে এবং উড়ে এসে কোথায় সঞ্চিত হয়? এই অংশেতে কিন্তু সঞ্চিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সমভূমির সৃষ্টি করেছে। এটি হলো একটি উদাহরণ। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে লোয়েস সমভূমির উদাহরণ দাও, তোমরা কি বলবে? চীনের হুয়াংহো নদী অববাহিকায় কিন্তু লোয়েস সমভূমি লক্ষ্য করা যায়। দেখো, এই যে হুয়াংহো নদী, এখান থেকে এই যে বয়ে গেছে এদিকে, এদিকে সৃষ্টি হয়েছে কুয়েললুম পর্বত থেকে সৃষ্টি হয়ে হুয়াংহো নদী কিন্তু পূর্বের দিকে বয়ে এসে চীন সাগরে পতিত হয়েছে। এই হুয়াংহো নদীর অববাহিকায় কিন্তু এই লোয়েস সমভূমি গড়ে উঠেছে।
তাহলে তোমরা সমভূমি সম্পর্কে বিস্তারিত কিন্তু জেনে ফেললে। তাহলে সমভূমিকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কি কি? ভেরি গুড। পলিগঠিত সমভূমি, আর 2 লাভাগঠিত সমভূমি, এবং 3 নম্বর হলো লোয়েস সমভূমি। দেখো, সমভূমি তোমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে আমাকে কেউ বলতে পারবে? হ্যাঁ, অসংখ্য জনসংখ্যা কিন্তু সমভূমিতে অবস্থান করে। তার কারণ এখানে যাতায়াত ব্যবস্থার সুবিধা, গাড়ি ঘোড়া চলাচলের সুবিধা, চাষবাসের সুবিধা, প্রচুর পরিমাণে ধান গম উৎপন্ন হয়, এবং ধান গম তো আমাদের প্রধান খাদ্যশস্য নাকি? তাহলে এই ধান গম যেখানে হচ্ছে তার চারপাশেই কিন্তু একটা মানুষের আধিক্য বেশি লক্ষ্য করা যাবে। যাতায়াত, এছাড়া নৌকার মাধ্যমে বা নৌ পরিবহনের মাধ্যমে কিন্তু এই অঞ্চলে সমভূমি অঞ্চলে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়। ঠিক এই কারণগুলোর জন্যেই কিন্তু পৃথিবীর যে বেশিরভাগ সমভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু মানুষের আধিক্য লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আজকে যে মালভূমি এবং সমভূমির বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে। সেটা নিয়ে কিন্তু এবার একটু আমরা আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পারলে এগুলো খাতাতেও নোট ডাউন করতে পারো। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? বলো। ভেরি গুড, তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি কোথায় অবস্থান করছে? এশিয়া মহাদেশ। তাহলে এশিয়া মহাদেশের যে কুয়েনলুন পর্বত আর হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বত আর কুয়েনলুন পর্বতের মাঝখানের অংশটাই কিন্তু হলো তিব্বত মালভূমি, তাই তো? যার চারিদিকে কিন্তু পর্বত রয়েছে। আচ্ছা, 2 নম্বর দেখো, বলছে যে পৃথিবীর বেশিরভাগ সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? খুবই সহজ প্রশ্ন, বলে ফেলো। কিভাবে সৃষ্টি হচ্ছে একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম। নদীর পলি দ্বারা কিন্তু পৃথিবীর বেশিরভাগ অঞ্চলের যে সমভূমি সেটা সৃষ্টি হয়েছে, তাই তো? গাঙ্গেয় সমভূমি যার একটি উদাহরণ, যেখানে উচ্চ প্রবাহে নদী ক্ষয়কাজ করে ফেরার সময় যে নুড়িকাকড় বালি সেটি কিন্তু নিম্ন প্রবাহে সঞ্চিত হয়ে এরকম সমভূমির সৃষ্টি হয়। তাহলে পলি গঠনের মাধ্যমেই কিন্তু পৃথিবীর বেশিরভাগ সমভূমির সৃষ্টি হয়। আচ্ছা, 3 নম্বর, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা মালভূমি অঞ্চল? খুবই সহজ প্রশ্ন, বলে ফেলো। ভেরি গুড, পুরুলিয়া পুরো অংশটাই কিন্তু মালভূমি। এছাড়া বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশ কিন্তু মালভূমি অঞ্চলের অন্তর্গত। নাম্বার 4, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামের মালভূমিকে, তাই না? কেন বলা হয় বলো? ভেরি গুড, কারণ পামির মালভূমির যে উচ্চতা সেটি কিন্তু সব থেকে বেশি। তাহলে যে মালভূমিগুলো পৃথিবীতে রয়েছে তার মধ্যে সব থেকে উঁচু মালভূমি কিন্তু রয়েছে পামির মালভূমি। ঠিক এই কারণেই একে বলা হয় পৃথিবীর ছাদ। আচ্ছা, একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র যে নদী অববাহিকা সেটি কিন্তু হলো একটি পলিগঠিত সমভূমির উদাহরণ, তাই তো? আচ্ছা, এই যে সমভূমির উদাহরণ আমি বললাম, সমভূমিকে বলতো মূলত কয়টি ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? লোয়েস সমভূমি, পলি সমভূমি, আর লাভা সমভূমি, তাই তো? আচ্ছা, এবারে 6 নম্বর প্রশ্ন দেখো, মালভূমির অপর নাম কি? ভেরি গুড, টেবিল ল্যান্ড। তাহলে টেবিল ল্যান্ড কেন বলা হয় মালভূমিকে, তখন তুমি কি বলবে? মালভূমির উপরটা কিন্তু সমতল, কিন্তু মালভূমির 2 পাড় কিন্তু টেবিলের মতো খাড়াই, তাই না? যার ফলে মালভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো লাগে, তাই এর অপর নাম টেবিল ল্যান্ড। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর রয়েছে লাভা সমভূমি কিভাবে সৃষ্টি হয়। তাহলে আগ্নেয়গিরি থেকে যখন লাভা নির্গত হয়, সেই লাভা ভূ অভ্যন্তরের যে ম্যাগমা সেটি বাইরে বেশি লাভা হয়। সেই লাভা যখন বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধীরে ধীরে শীতল ও ঠান্ডা হয়ে কিন্তু লাভা সমভূমির সৃষ্টি সৃষ্টি করে, তাই না? তুমি আমাকে বলো পৃথিবীর একটি লাভা সমভূমির উদাহরণ, বা লাভা সমভূমি কোথায় দেখতে পাওয়া যায়?
ভেরি গুড। আইসল্যান্ড যে রয়েছে সেই আইসল্যান্ডে কিন্তু অনেক জায়গায় এরকম লাভা গঠিত সমভূমি লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? খুব সহজ একটা প্রশ্ন, বলো। যে মালভূমির চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত তাকে আমরা পর্বত বেষ্টিত মালভূমি বলবো। উদাহরণ কি? তিব্বত মালভূমি, তাই না? তাই তো? আচ্ছা, বলো তো একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ভেরি গুড, ভারতের ছোটনাগপুর মালভূমি, তাই না? এবং এই ছোটনাগপুর মালভূমিকে কিন্তু ভারতের খনিজ ভান্ডার বলা হয়। কেন বলা হয় বলতে পারবে? বাহ, প্রচুর পরিমাণে কিন্তু খনিজ সম্পদ এই অঞ্চলে পাওয়া যায়, তাই জন্য ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করবে। তাহলে আমরা যে তোমাদের বইতে ভূমিরূপ রয়েছে সেখান থেকে পর্বত, মালভূমি এবং সমভূমি তিনটে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম, এবং তিনটি বিষয় কিভাবে মানুষের জীবনে প্রভাবিত করছে সেটিও কিন্তু আমি তোমাদের বোঝালাম। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আহ, এর পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।